নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সিলেবাসের মধ্যে আছে শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। তো এই বিষয়টা থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন হয়। আজকে এই যে বিষয়টা আলোচনা করছি, আজকে যে ভিডিওটা আলোচনা করা হবে, তো এই বিষয়টা তোমাদের যদি জানা থাকে তো তোমাদের শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে যেমনই প্রশ্ন আসুক, তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন অনায়াসে করতে পারবে। আর আজকের এই ভিডিওটা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ছাড়াও বিএ, এমএ, এমএড, এসএলএসটি এবং নেট সেট স্তরের ক্ষেত্রে খুবই উপযোগী। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে প্রশ্নটা দেওয়া আছে কি যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। এটাও দিয়ে দিতে পারে, কিংবা দিয়ে দিতে পারে যে বিশ্বভারতীতে তাঁর শিক্ষা দর্শন কিভাবে বাস্তবায়িত হয়েছিল। ঠিক আছে, এগুলো তোমাদের বড় প্রশ্ন হিসেবে এরকম দিতে পারে। আর তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জন্য যেসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো সেগুলোর তোলায় আমি কিন্তু আন্ডারলাইন করে দেবো বা দাগ দিয়ে দেবো, সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, তো সবার প্রথম আসছে জীবনী সংক্ষেপ। বিশ্বকবি রবীন্দ্রনাথ 6ই মে 1861 খ্রিস্টাব্দে কলিকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বোলপুরে শান্তিনিকেতনে 1901 খ্রিস্টাব্দে পাটভ্রমণ নামক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানেই রবীন্দ্রনাথ তাঁর শিক্ষাচিন্তাকে প্রথম বাস্তবে রূপদান করার চেষ্টা করেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1901 খ্রিস্টাব্দে এই যে দাগটা দেওয়া আছে, এই যে বোলপুরে শান্তিনিকেতনে 1901 খ্রিস্টাব্দে পাটভ্রমণ নামক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানেই রবীন্দ্রনাথ তাঁর শিক্ষাচিন্তাকে প্রথম বাস্তবে উপাদান করার চেষ্টা করেন। ঠিক আছে, তো পরে বিদ্যাভবন, কলাভবন, সঙ্গীত ভবন, বিনয় ভবন, চীনা ভবন প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানগুলির আবির্ভাব ঘটে। 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী নামক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এটি একটি আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি শিক্ষার হেরফের, তোতা কাহিনী, শিক্ষা সমস্যা, স্ত্রী শিক্ষা প্রভৃতি গ্রন্থ ও প্রবন্ধে প্রচলিত শিক্ষার বিবিধ সমস্যা নিয়ে আলোচনা করেছেন। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। এরপর আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্পর্কিত রচনাবলী। রবীন্দ্রনাথের শিক্ষা সম্পর্কিত যেসব প্রবন্ধ গুরুত্বপূর্ণ সেগুলি হলো শিক্ষার হেরফের, শিক্ষা সমস্যা, আবরণ, তপবন, ধর্মশিক্ষা, হিন্দু বিশ্ববিদ্যালয়, স্ত্রী শিক্ষা, শিক্ষার বাহন, শিক্ষার মিলন, শিক্ষার বিকিরণ, আশ্রমের শিক্ষা, বোধের সাধনা, আমার বিদ্যালয়। এখানে যে কটা আছে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। এরপর আসছে রবীন্দ্রনাথের জীবন দর্শন। রবীন্দ্রনাথ উপনিষদীয় চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি ভাববাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। রবীন্দ্রনাথের জীবন দর্শনের মূল বক্তব্য হল বিশ্ব বৈচিত্র্যের মাঝে এক শক্তি বিরাজ করছে। বহু বৈচিত্র্যের মাঝে ঐক্যের যে নিয়ম, সেই নিয়ম জেনে আনন্দরূপে তাকে লাভ করাই হলো মানুষের জীবনের লক্ষ্য ও সাধনা। রবীন্দ্রনাথ আমাদের চেতনাকে বিচ্ছেদ বোধের মায়া থেকে মুক্ত করেন। এই মুক্তি হলো ভারতীয় দর্শন ও রবীন্দ্রনাথের জীবন দর্শনের মূল বক্তব্য। তাঁর এই জীবন দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাঁর শিক্ষা চিন্তা। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা তাঁর জীবন দর্শন দ্বারা প্রভাবিত। তাঁর শিক্ষা চিন্তা শুধুমাত্র তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তিনি তার বাস্তব প্রয়োগ ঘটিয়েছেন। রবীন্দ্রনাথ একদিকে যেমন ভাববাদী চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, অন্যদিকে বাস্তব প্রয়োগের সময় দেখা যায় তিনি প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। তাঁর মতে সেই শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, যা কেবলমাত্র আমাদের তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে দেয়। তো রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার মধ্যে 1 নম্বরের পয়েন্ট আছে মানুষ ও প্রকৃতির নিবিড় সম্পর্ক।
রবীন্দ্রনাথের মতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার একটি বড় ত্রুটি হলো প্রাকৃতিক পরিবেশ থেকে এর বিচ্ছিন্নতা। তাঁর মতে প্রকৃতির সঙ্গে মানুষের এক নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতির সান্নিধ্যে এসে শিশুর দেহ মন সুসংগঠিত হয় এবং সে পরম সত্তাকে উপলব্ধি করতে শেখে। তাই প্রাচীন ভারতীয় তপবনের শিক্ষার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শান্তিনিকেতন স্থাপন করেছিলেন। এখানে শিক্ষক ছাত্র প্রকৃতির স্নায়ুস্নিগ্ধ স্কুলে বসবাস করে। দু নম্বর পয়েন্ট, ভারতীয় সংস্কৃতি। রবীন্দ্রনাথের শিক্ষা পরিকল্পনায় কোনো বিদেশি অনুকরণের প্রচেষ্টা নেই। তিনি ভারতীয় ঐতিহ্যে একান্ত বিশ্বাসী ছিলেন এবং প্রাচীন ভারতের সংস্কৃতিকেই তাঁর শিক্ষা ব্যবস্থায় রূপায়িত করতে চেয়েছিলেন। তবে তিনি প্রচলিত সংস্কার ও কৃত্রিম আচার বিচারের বিরোধী ছিলেন। 3. প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয়। ভারতীয় ঐতিহ্যে পরম বিশ্বাসী হয়েও তিনি তাঁর শিক্ষা পরিকল্পনায় প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয় সাধনের চেষ্টা করেন। পাশ্চাত্য দেশগুলি থেকে যে বিজ্ঞানের জ্ঞানভাণ্ডার ভারতে এসেছে, রবীন্দ্রনাথ তাকে উপেক্ষা করেননি। তাঁর শিক্ষা পরিকল্পনায় আধুনিক বিজ্ঞান শিক্ষাকে উচ্চস্থান দেওয়া হয়েছে। 4 নম্বর আসছে মানব প্রেম। 4 নম্বর হলো মানবপ্রেম। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনে মানবপ্রেম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। মানুষের মধ্যে কৃত্রিম ভেদাভেদকে তিনি স্বীকার করেননি। তিনি উচ্চ নীচ, ধনী নিধন সকলকেই সমান জ্ঞানে ভালোবেসেছেন। তাই তাঁর শিক্ষা ব্যবস্থায় ঐক্য ও সাম্য অগ্রাধিকার পেয়েছে। 5. স্বাধীনতা। রুসো, ফ্রয়েবেল ও ডিউয়ের মতো রবীন্দ্রনাথও স্বাধীনতা ও আনন্দের মধ্য দিয়ে শিশুকে শিক্ষা দেবার পক্ষপাতী ছিলেন। কঠোর শাসন ও নিয়ন্ত্রণের পরিবর্তে শিশুকে কাজের অবাধ স্বাধীনতা দিলে শৃঙ্খলা রক্ষার কোনো সমস্যা থাকবে না এবং তার চিন্তা ও বিচারশক্তির উন্মেষ ঘটবে, একথা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। 6 হলো সৌন্দর্যানুভূতি। রবীন্দ্রনাথ ছিলেন সুন্দরের উপাসক। তাই তাঁর মতে বিশ্বের যে সৌন্দর্য অনুভূতির আনন্দধারা নিত্য প্রবাহিত হয়ে চলেছে, শিশুকে তার সঙ্গে পরিচিত করে দেওয়া হবে শিক্ষার প্রধান কাজ। 7. আত্মপ্রকাশ। শিক্ষার মধ্যে শিশুর আত্মপ্রকাশের সুযোগ থাকবে। রবীন্দ্রনাথ মনে করতেন শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষার্থীর সৃজনী প্রতিভা বিকাশের সুযোগ ঘটে। তাঁর মতে অঙ্কন, শিল্প, ভাস্কর্য প্রভৃতি সৃজনাত্মক কাজে শিশু শুধু অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালিত হয় তাই নয়, তার মনেরও যথেষ্ট বিকাশ ঘটে। 8. শিশুর সার্বিক বিকাশ। রবীন্দ্রনাথ শিশুর সার্বিক বিকাশের উপর গুরুত্ব দিতেন। তাঁর মতে শিক্ষার প্রধান কাজ হবে শিশুর দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন। 9. স্ত্রী শিক্ষা। নারী শিক্ষা সম্পর্কে তাঁর মনোভাব অত্যন্ত উদার ছিল। তিনি মনে করতেন নারী পুরুষের শিক্ষার সমান অধিকার থাকা দরকার। নারীকে তার প্রয়োজন অনুযায়ী শিক্ষা দিতে হবে। সন্তান ও স্বামীর প্রতি কর্তব্য সম্পর্কে তাকে অবহিত হতে হবে। সে হবে সৎ স্বভাব সম্পন্না, গৃহের শান্তি শৃঙ্খলা রক্ষা, গৃহ পরিচ্ছন্ন রাখা ইত্যাদি তার শিক্ষণীয় বিষয় হবে। এরপরে মূল পয়েন্ট আসছি, শিক্ষার লক্ষ্য বা এইম অফ এডুকেশন। রবীন্দ্রনাথ শিক্ষার লক্ষ্য হিসেবে বেশ কয়েকটি দিকের উপর আলোকপাত করেছেন, যথা: 1. দৈহিক বিকাশ। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে সুস্থ শরীরে সুস্থ মনের বাস, তাই তিনি শিক্ষার দৈহিক বিকাশমূলক লক্ষ্যের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। 2. মানসিক বিকাশ। রুশোর ন্যায় রবীন্দ্রনাথও পুঁথি সর্বস্ব শিক্ষার বিরোধী ছিলেন। এই জন্য প্রকৃতির বুকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন যাতে শিশুর মানসিক বিকাশ সহজে সম্পন্ন হয়। 3. নৈতিক ও আত্মিক বিকাশ। ভাববাদী দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ বলেছেন যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীর নৈতিক ও আত্মিক বিকাশ সাধন। 4. সামগ্রিক বিকাশ। রবীন্দ্রনাথের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত শিশু সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন, অর্থাৎ শিক্ষার্থীর যাতে সামগ্রিক বিকাশ ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর 5 নাম্বার, এখানে 5 নাম্বারটা দাগ দেওয়া হয়নি। 5 নাম্বার হলো আন্তর্জাতিক মনোভাবের বিকাশ। শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত আন্তর্জাতিক মনোভাবের বিকাশ সাধন। তাঁর মতে ব্যক্তির বিকাশ সঠিকভাবে সম্পন্ন হলে তার মধ্যে আন্তর্জাতিকতার মনোভাবের বিকাশ ঘটে এবং শিক্ষার দ্বারাই ইহা সম্ভব বলে তিনি মনে করতেন। পরের পয়েন্ট, রবীন্দ্রনাথের পাঠ্যক্রম পরিকল্পনা। পূর্ণ বিকাশের দিকে দৃষ্টি রেখে রবীন্দ্রনাথ পাঠ্যক্রমের পরিকল্পনা করেছেন। 1. তিনি বিদ্যালয়কে মানব সংস্কৃতির অনুশীলনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করেছেন। 2. তিনি ভাষা ও সাহিত্যকে অগ্রাধিকার দিয়েছেন।
আমাদের প্রাচীন সাহিত্য রামায়ণ মহাভারত পাঠের কথা বলেছেন। 3, তিনি বলেছেন ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সমস্ত রকম কারুকর্ম, শিল্পকলা, নৃত্যগীত, বাদ্য, নাট্যাভিনয় এবং পল্লী হিতসাধনের জন্য শিক্ষা সবই মানব সংস্কৃতির অন্তর্গত, তাই এই সবই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। 4, রবীন্দ্রনাথ ইংরেজি শিক্ষার বিশেষ পক্ষপাতী ছিলেন না, তিনি মাতৃভাষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। 5, তিনি পাঠ্যক্রমে বিভিন্ন ধরনের সমাজসেবা এবং উন্নয়নমূলক কাজের ব্যবস্থা রাখার কথাও বলেন। তিনি খেলাধুলো, বাগানের কাজ, গল্প বলা, হাতের কাজ প্রভৃতিকে পাঠ্যক্রমভুক্ত করার পক্ষপাতী ছিলেন। রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতি। রবীন্দ্রনাথ নির্দিষ্ট কোনো শিক্ষণ পদ্ধতির উল্লেখ করেননি, তবে তিনি 1, ইন্দ্রিয়ানুশীলন, প্রকৃতির পর্যবেক্ষণ, সৃজনধর্মী কাজকর্ম প্রভৃতির মাধ্যমে ছাত্রদের শিক্ষা দেওয়ার কথা বলেছেন। 2, রবীন্দ্রনাথ প্রাচীনকালে তপোবনের শিক্ষার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তিনি মনে করতেন গুরু ও শিষ্যের মধ্যে সুসম্পর্ক থাকলে শিক্ষাদানের কাজ অনেক সহজ হয়। 3, শ্রেণী শিক্ষণের গতানুগতিক প্রথার পরিবর্তে তিনি প্রকৃতির খোলা আকাশের নিচে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। 4, শিক্ষার্থীকে সামাজিক শিক্ষা দেওয়ার জন্য আবাসিক শিক্ষা ব্যবস্থা ও বিদ্যালয়ে যৌথ জীবনযাপন করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন। 5, রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতির মূল কথা হলো শিশুকে স্বাধীনতা দান, তবে তিনি শান্তিনিকেতনের স্বাধীনতার পাশাপাশি সংযম ও ব্রহ্মচর্য পালনের কঠোর নির্দেশ দিয়েছিলেন। 6, রবীন্দ্রনাথ সক্রিয়তাভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রভৃতি বিষয়গুলিকে সক্রিয়তার মাধ্যমে শেখাতে হবে। 7, শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকেই তিনি পছন্দ করতেন, তাঁর ভাষায় শিক্ষাই মাতৃভাষায় হবে মাতৃদুগ্ধ। তিনি বলেছেন ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যম হলে ছাত্রদের জীবনের অধিকাংশ সময় ব্যয় হবে ভাষা শিক্ষায়, মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয় না বলে শিক্ষার এই বিষয়গুলি প্রাণের সামগ্রী হয়ে ওঠে না। পরে আসছে শিক্ষক। রবীন্দ্রনাথ তাঁর শিক্ষাচিন্তায় শিক্ষণ পদ্ধতির তুলনায় শিক্ষকের ব্যক্তিগত গুণাবলীর উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। একজন আদর্শ শিক্ষক যে পদ্ধতি অনুসরণ করে শিশু মনকে প্রভাবিত করতে পারবেন তাই হবে গ্রহণযোগ্য পদ্ধতি। শিক্ষক যদি আদর্শ গুণসম্পন্ন হন তবে পদ্ধতির অভিনবত্বের বিশেষ কোনো প্রয়োজন নেই। তিনি বলেছেন মানুষের কাছ থেকে শিখতে পারে, যেমন জলের দ্বারা জলাশয় পূর্ণ হয়, শিখার দ্বারা শিখা জ্বলিয়া ওঠে, প্রাণের দ্বারা প্রাণ সঞ্চারিত হয়, তাই তিনি শিক্ষকের সেবামূলক মনোভাবের উপর এবং তার জ্ঞান স্পৃহার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। যে শিক্ষকের জ্ঞানের স্পৃহা তৃপ্ত হয়নি তিনি আদর্শ শিক্ষক হতে পারেন, এই ছিল তাঁর অভিমত। জাতীয় সংহতি বা ন্যাশনাল ইন্টিগ্রেশন। ভারতের জাতীয় সংহতি রক্ষায় রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইংরেজ সরকার বঙ্গভঙ্গ করে বাংলা তথা ভারতকে দুর্বল করে দিতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ সেই সময় রাখি বন্ধন, অরন্ধন, দেশাত্মবোধক গান রচনার মাধ্যমে ভারতবাসীকে এক সূত্রে গাঁথতে চেয়েছিলেন এবং সংহতি চেতনার প্রসার ঘটাতে সচেষ্ট হয়েছিলেন। শিক্ষার উন্নয়নের জন্য তাঁর নিরলস প্রচেষ্টা পূর্ণতা লাভ করেছে শান্তিনিকেতনে। পরে আসছে আন্তর্জাতিকতাবাদ বা ইন্টারন্যাশনালিজম। রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে মানুষের প্রতি ভালোবাসা যেন জাতীয়তা ও স্বাদেশিক বোধের গণ্ডি অতিক্রম করে আন্তর্জাতিক বোধে উন্নীত হতে পারে। তিনি শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আন্তর্জাতিকতাবাদের বিকাশ সাধন ঘটাতে চেয়েছিলেন। তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে আন্তর্জাতিকতাবাদ তথা বিশ্ব মানবতাবাদের সার্থক প্রয়োগ পরিলক্ষিত হয়। এরপর আসছে ধর্মশিক্ষা বা রিলিজিয়াস এডুকেশন। পিতা দেবেন্দ্রনাথের কাছ থেকে রবীন্দ্রনাথ পেয়েছিলেন একেশ্বরবাদ ও উপনিষদের প্রতি ভালোবাসার শিক্ষা। তিনি বিশ্বাস করতেন যে ধর্ম শিক্ষার দ্বারাই নাগরিক বন্ধন থেকে মুক্তি সম্ভব। আবার উপনিষদের বিখ্যাত বাণী ঈশাপাস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, অর্থাৎ জগতে যা কিছু আছে সমস্ত ঈশ্বরের দ্বারা সমাদৃত বলে জানবে, তাঁকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। ঠিক আছে, এই যে উক্তিটা বলা হচ্ছে আর কি এখান থেকে, এই উক্তিটা কি করেছিল, তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এরপর আসছে শ্রীনিকেতন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। 1922 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের নিকট সুরুল গ্রামের রবীন্দ্রনাথ শ্রীনিকেতন নামক পল্লী উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেন।
মূলত হস্তশিল্পের দ্বারা গ্রামীণ মানুষকে প্রশিক্ষিত করা এবং তাদের উপার্জনক্ষম করে তোলার উদ্দেশ্যে শ্রীনিকেতনে কাজ করে যাচ্ছে। এখানে কাঠের কাজ, বেতের কাজ, চামড়ার কাজ, সুতোর কাজ, বাটিকের কাজ, ধাতুর কাজ ইত্যাদি যেমন শিক্ষাদানের ব্যবস্থা আছে, তেমনি আধুনিক কৃষিবিদ্যা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা তথা বিষয় হিসেবে কৃষিবিদ্যা শিক্ষাদানের ব্যবস্থাও আছে। কুমোর হবে, ঠিক আছে। কামার, কুমোর, ছুতোর, তাঁতি প্রমুখ আনন্দময় পরিবেশে সৃজনশীল কাজে নিজেদের ব্যস্ত রাখবেন। আবার তাদের উৎপাদিত দ্রব্য যথার্থ মূল্য মেনে তারা আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারবে। সেই সঙ্গে দেশীয় শিল্পচর্চার দিকটিও অটুট থাকবে। গ্রামোন্নয়ন। গ্রামকেন্দ্রিক ভারতবাসীর দুঃখ দুর্দশার কথা তিনি সম্যকভাবে উপলব্ধি করেছিলেন। তিনি যথার্থভাবে অনুভব করেছিলেন গ্রামের মধ্যেই তাঁর মাতৃভূমির যথার্থ স্বরূপ, এখানেই প্রাণের নিকেতন। শিক্ষার মাধ্যমে গ্রামবাসীকে আত্মনির্ভর করে তাদের মধ্যে সমাজ চেতনা জাগিয়ে যথার্থ আনন্দের সঞ্চার করতে হবে। রবীন্দ্রনাথের গ্রামোন্নয়নের কর্মযজ্ঞে যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে কালীমোহন ঘোষ, সন্তোষ মজুমদার, এলমহার্স্ট কবিপুত্র রবীন্দ্রনাথের নাম উল্লেখযোগ্য। পরের যে পয়েন্টটা আছে বিশ্বভারতী, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1901 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বীরভূম জেলার শান্তিনিকেতনে হবে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। আর 1918 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়, যদিও 1921 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। দেখো এখানে যে কটা সাল দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। 1918 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়, আর 1921 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে, ঠিক আছে। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয় সাধনের জন্য আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র হিসেবে বিশ্বভারতী আজও স্বমহিমায় গড়িয়ান। বিশ্বভারতীর অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয় পঠন পাঠনের ব্যবস্থা আছে, যথা এক হচ্ছে শিশু ভবন। তো শিশু ভবন হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয়। 2 হচ্ছে পাঠ ভবন মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষা ভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষা সত্ত্ব গ্রামীণ বিদ্যালয়, বিদ্যা ভবন স্নাতক ও স্নাতকোত্তর মহাবিদ্যালয়, বিনয় ভবন শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়, কলা ভবন শিল্প ও চারুকলা মহাবিদ্যালয়, সঙ্গীত ভবন সঙ্গীত ও নৃত্য মহাবিদ্যালয়, শ্রীনিকেতন পল্লী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, শিল্প সদন শিল্প শিক্ষণ মহাবিদ্যালয়, চীনা ভবন চীনা তিব্বতী ইত্যাদি ভাষা শিক্ষার প্রতিষ্ঠান, হিন্দি ভবন হিন্দি ভাষা শিক্ষার প্রতিষ্ঠান। পূর্বোক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে এটা হবে রবীন্দ্রনাথ, এটা মানেটা একটু মিস্টেক হয়েছে, রবীন্দ্রনাথ তাঁর শিক্ষা সম্পর্কিত চিন্তাধারাকে বিশ্বমানবের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক আছে। এরপর আসছে সবার শেষে আসছে মূল্যায়ন। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় ভাববাদ প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের সার্থক সমন্বয় দেখা যায়। তাঁর প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা পরাধীন ভারতবাসীকে নতুন আশার আলো দেখিয়েছিল। সাহিত্যিক ও সংস্কৃতি মনস্ক রবীন্দ্রনাথের মূল্যায়ন বিশেষজ্ঞরা ও গবেষকরা আজও গবেষণা করে চলেছেন হবে, ঠিক আছে। এখানটা একটু মিস্টেক হয়েছে। আবার শিক্ষাবিদ রবীন্দ্রনাথের উপর বেশ কিছু গবেষণা হয়েছে, তথাপি বাঙালির কাছে তার কাজ ও অবদান চিরদিন অমলিন। রবীন্দ্রনাথ যে শিক্ষার কথা বলেছেন সে শিক্ষা ইন্দ্রিয়ের নয়, কেবল জ্ঞানের শিক্ষাও নয়। এই জন্য তিনি বলেছেন বোধের শিক্ষাকে আমাদের বিদ্যালয়ে প্রধান স্থান দিতে হবে, অর্থাৎ ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ও ব্যক্তিসত্তার সঙ্গে বিশ্বসত্তার মিলনকেই তিনি শিক্ষা বলে মনে করতেন, ঠিক আছে। তো এই ছিল তোমাদের শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।